হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সিজদাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেওয়া হয়। সিজদার বুক দুরুদুরু করছে, অজানা ভয়ে গায়ে কাটা দিয়ে উঠছে। সিজদার অস্বস্তি বুঝতে পেরে হালিমা বেগম এসে সিজদাকে স্বাভাবিক করার চেষ্টা করে। সিজদা স্বাভাবিক হতেই হলুদের কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রাশেদ চৌধুরী এসে সিজদাকে মিষ্টি মুখ করিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়। বিথি চৌধুরীর অনিচ্ছার সত্ত্বেও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়া। সালেহা বেগম সিজদার গালে হলুদ ছুঁয়ে দিতে গিয়ে চোখের পানি ছেড়ে দেন। সিজদা তাকে ছেড়ে চলে যাবে এটা ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তিনি যেতেই একে একে সবাই এসে সিজদাকে মিষ্টি মুখ করিয়ে গালে হাতে হলুদ ছুঁয়ে দেয়া। এরপর শুরু হয় নাচ গান। স্বামীরা, তাথুইসহ আরও অনেকে পারফর্ম করে। ফটোশ্যুট, নাচ গান, হৈহুল্লোড়ের মধ্যে দিয়ে শেষ হয় সিজদার হলুদ সন্ধ্যা। 2 দিন পর সার্জিসের একটা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে। এজন্য সার্জিস ডিনার শেষ করে বাইরের দেশের বড় বড় ডক্টরদের সাথে ভিডিও চ্যাট করছিল। তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল। এমন সময় সাইফান তার রুমে প্রবেশ করে। সার্জিসকে ভিডিও চ্যাট করতে দেখে সাইফান নিঃশব্দে সার্জিসের পাশে বসে সার্জিসের রুমের দিকে চোখ বুলিয়ে নিল। রুমটা খুবই পরিপাটি করে সাজানো গোছানো। মনেই হচ্ছে না এটা কোনো ছেলের রুম। রুমের প্রত্যেকটা আসবাবপত্রে আভিজাত্যের ছোঁয়া লেগে রয়েছে। সাইফান সেগুলোই দেখছিল। এরই মধ্যে সার্জিস ভিডিও চ্যাট শেষ করে গম্ভীর স্বরে সাইফানের উদ্দেশ্যে বলল, কি চাই? গুনে গুনে তুই 1 মাস 12 দিনের ছোট আমার। তাই তুই করেই বলছি। তোকে তুই বলে সম্বোধন করা আমার ভাইগত অধিকার। তুই আমাকে ভাই বলে না মানলেও আমি তোকে ছোট ভাই মনে করি। আমার ফ্রেন্ড, ব্যাচমেট সবাই জানে আমরা 2 ভাই। আমি অনেক গর্ব করে বুক ফুলিয়ে সবাইকে বলি আমার ভাই একজন কার্ডিওলজিস্ট। যদি আমি জানি তুই আমাকে খুব একটা পছন্দ করিস না, পছন্দ না করাটাই স্বাভাবিক, কারণ আমি তো তোর রক্তের কেউ না। ভুল জানো তুমি। তোমাকে অপছন্দ কেন করব বলো তো? তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই আমার কাছে। গল্পের সকল পর্ব এই আইডির প্রোফাইলে দেওয়া আছে। তাই যদি হয় তাহলে আমার বিয়েতে সবাই এত আনন্দ ফুর্তি করছে, অথচ তুই একটা বারের জন্য ও সেখানে গেলি না কেন? স্বামীরা তোকে কতবার করে বলল মেয়েদের বাড়িতে হলুদ সন্ধ্যায় যেতে, তুই সেখানেও গেলি না। তুমি তো জানো আমি কত বিজি থাকি। ছুটিতে থাকলে ও ইমার্জেন্সি কল পেলে হসপিটালে ছুটতে হয়। শুধু পেশেন্টদের সময় দিলে হবে? আগামীকাল তোর যতই ডিউটি থাকুক, অপারেশন থাকুক, ইমার্জেন্সি কেস থাকুক, আমি কিন্তু তোকে ছাড়ব না। বিয়েতে যেতেই হবে তোর। যদিও আগামীকাল অফ ডে, তবুও আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। এসব গান বাজনা হই হুল্লোড় একদমই ভালো লাগে না আমার। আমি বরাবরই এসব থেকে দূরে থাকি। কোনো অজুহাত শুনব না আমি। তোকে যেতে হবে মানে যেতে হবেই। একটা দিনই তো। তোকে নাচ গান হই হুল্লোড় করতে হবে না। তুই শুধু বিয়েতে উপস্থিত থাকবি। ওকে চেষ্টা করে দেখব। চেষ্টা করব বললে হবে না, তোকে যেতেই হবে। তুই না গেলে কিন্তু আমি খুব কষ্ট পাব। ওকে, যাব। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি অনেক খুশি হয়েছি। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। সকালে দেখা হবে বলে সাইফান সার্জিসের রুম থেকে বেরিয়ে যায়। সাইফান যেতেই সার্জিস রুমের লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয়া। কিন্তু বিধিবাম, তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সার্জিস বিছানা ছেড়ে উঠে সোফায় বসে দুহাতে মাথা চেপে ধরে বলল, আমার মন চুরি করে তুমি নিশ্চয় খুব আয়েশ করে ঘুমিয়ে আছো। কিন্তু আমার চোখের ঘুম যে কেড়ে নিয়েছ, এখন এর দায়ভার কে নিবে? নিজেকে নিজে প্রশ্ন করেও উত্তর পায় না সার্জিস। সার্জিস কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে আবারও বিছানায় গা এলিয়ে দেয়া। কিন্তু চোখে ঘুম ধরা দিচ্ছে না দেখে সার্জিস কাগজ, কলম, পেন্সিল, রং, তুলির সাহায্য তার মায়াবী বিতু মুখটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। হালিমা বেগম সিজদাকে শহরের সবচেয়ে বড় বিউটিশিয়ান অতসী মণ্ডলের কাছে নিয়ে এসেছেন। অতসী মণ্ডলের হাতের জাদুর কথা অনেক শুনেছে হালিমা বেগম।
তাই তো তিনি সিজদাকে তার পার্লারে নিয়ে এসেছেন। তিনি সিজদাকে খুব সুন্দর একটা লুক দিয়েছেন। সিজদার থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। সিজদার সাজ কমপ্লিট হলে তারা পার্লার থেকে বের হতেই হালিমা বেগমের ফোন বেজে ওঠে। হালিমা বেগম কল রিসিভ করে হ্যালো হ্যালো করতে থাকেন, কিন্তু কথা বুঝতে না পেরে একটু দূরে সরে যান। ঠিক তখনই সিজদার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়। সিজদা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে সিজদাকে গাড়ির ভেতর নিয়ে গিয়ে নাকে রুমাল চেপে ধরা হয়, যার দরুন সিজদার মাথায় চক্কর দিতে শুরু করে। চোখের সামনে সবটা ঝাপসা দেখতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিজদা সেন্সলেস হয়ে যায়। চোখে মুখে পানির ছিটা পেতেই টিপটিপ করে চোখ মেলে তাকায় সিজদা, কিন্তু চোখ খুলে বুঝে উঠতে পারে না সে কোথায় রয়েছে। মাথাটা এখনো ভার হয়ে আছে তার। সে কিছুক্ষণ পুরো রুমে চোখ বুলিয়ে নেয়া, পরে বুঝতে পারে সে কাজী অফিসে রয়েছে। কিন্তু এটা বুঝতে পারে না যে যেখানে তাদের বাড়িতেই ঘটা করে বিয়ের আয়োজন করা হয়েছে, সেখানে তাকে জোরপূর্বক কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে কেন? আর কে বা কারা তাকে তুলে নিয়ে এসেছে? সিজদা ভাবতে পারছে না কিছু। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সিজদা আশেপাশে তাকিয়ে দেখে কোনো লোকজন নেই। পুরো অফিস একদম ফাঁকা। সে আর এক মুহূর্ত বিলম্ব করে না। সিজদা কাজী অফিস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখনই একজন পুরুষ এসে তার সামনে দাঁড়ায়। মানুষটাকে দেখে সিজদার চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। সিজদা মানুষটাকে ভালো করে পরখ না করেই করল। সিজদাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেওয়া হয়। সিজদার বুক দুরুদুরু করছে। অজানা ভয়ে গায়ে কাটা দিয়ে উঠছে। সিজদার অস্বস্তি বুঝতে পেরে হালিমা বেগম এসে সিজদাকে স্বাভাবিক করার চেষ্টা করে। সিজদা স্বাভাবিক হতেই হলুদের কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রাশেদ চৌধুরী এসে সিজদাকে মিষ্টি মুখ করিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়। বিথি চৌধুরীর অনিচ্ছার সত্ত্বেও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়া। সালেহা বেগম সিজদার গালে হলুদ ছুঁয়ে দিতে গিয়ে চোখের পানি ছেড়ে দেন। সিজদা তাকে ছেড়ে চলে যাবে এটা ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তিনি যেতেই একে একে সবাই এসে সিজদাকে মিষ্টি মুখ করিয়ে গালে হাতে হলুদ ছুঁয়ে দেয়া। এরপর শুরু হয় নাচ গান। স্বামীরা তাথিসহ আরও অনেকে পারফর্ম করে। ফটোশ্যুট, নাচ গান, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে শেষ হয় সিজদার হলুদ সন্ধ্যা। দুদিন পর সার্জিসের একটা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে। এজন্য সার্জিস ডিনার শেষ করে বাইরের দেশের বড় বড় ডক্টরদের সাথে ভিডিও চ্যাট করছিল। তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল। এমন সময় সাইফান তার রুমে প্রবেশ করে। সার্জিসকে ভিডিও চ্যাট করতে দেখে সাইফান নিঃশব্দে সার্জিসের পাশে বসে সার্জিসের রুমের দিকে চোখ বুলিয়ে নিল। রুমটা খুবই পরিপাটি করে সাজানো গোছানো। মনেই হচ্ছে না এটা কোনো ছেলের রুম। রুমের প্রত্যেকটা আসবাবপত্রে আভিজাত্যের ছোঁয়া লেগে রয়েছে। সাইফান সেগুলোই দেখছিল। এরই মধ্যে সার্জিস ভিডিও চ্যাট শেষ করে গম্ভীর স্বরে সাইফানের উদ্দেশ্যে বলল, কি চায়? গুনে গুনে তুই 1 মাস 12 দিনের ছোট আমার, তাই তুই করেই বলছি। তোকে তুই বলে সম্বোধন করা আমার ভাইগত অধিকার। তুই আমাকে ভাই বলে না মানলেও আমি তোকে ছোট ভাই মনে করি। আমার ফ্রেন্ড, ব্যাচমেট সবাই জানে আমরা 2 ভাই। আমি অনেক গর্ব করে বুক ফুলিয়ে সবাইকে বলি আমার ভাই একজন কার্ডিওলজিস্ট। যদি আমি জানি তুই আমাকে খুব একটা পছন্দ করিস না, পছন্দ না করাটাই স্বাভাবিক, কারণ আমি তো তোর রক্তের কেউ না। ভুল জানো তুমি। তোমাকে অপছন্দ কেন করব বলো তো? তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই আমার কাছে। তাই যদি হয় তাহলে আমার বিয়েতে সবাই এত আনন্দ ফুর্তি করছে, অথচ তুই একটা বারের জন্য ও সেখানে গেলি না কেন? স্বামীরা তোকে কতবার করে বলল মেয়েদের বাড়িতে হলুদ সন্ধ্যায় যেতে, তুই সেখানেও গেলি না। তুমি তো জানো আমি কত বিজি থাকি। ছুটিতে থাকলে ও ইমার্জেন্সি কল পেলে হসপিটালে ছুটতে হয়। শুধু পেশেন্টদের সময় দিলে হবে? আগামীকাল তোর যতই ডিউটি থাকুক, অপারেশন থাকুক, ইমার্জেন্সি কেস থাকুক, আমি কিন্তু তোকে ছাড়ব না। বিয়েতে যেতেই হবে তোর। নিয়মিত গল্প পড়তে পেজটি ফলো দিয়ে রাখুন। অন্যথায় হারিয়ে ফেলবেন। যদিও আগামীকাল অফ ডে, তবুও আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। এসব গান বাজনা হই হুল্লোড় একদমই ভালো লাগে না আমার। আমি বরাবরই এসব থেকে দূরে থাকি। কোনো অজুহাত শুনব না আমি। তোকে যেতে হবে মানে যেতে হবেই। একটা দিনই তো। তোকে নাচ গান হই হুল্লোড় করতে হবে না। তুই শুধু বিয়েতে উপস্থিত থাকবি।
ওকে চেষ্টা করে দেখব। চেষ্টা করব বললে হবে না, তোকে যেতেই হবে। তুই না গেলে কিন্তু আমি খুব কষ্ট পাব। ওকে, যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি অনেক খুশি হয়েছি। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। সকালে দেখা হবে বলে সাইফান সার্জিসের রুম থেকে বেরিয়ে যায়। সাইফান যেতেই সার্জিস রুমের লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয়। কিন্তু বিধিবাম, তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সার্জিস বিছানা ছেড়ে উঠে সোফায় বসে দুহাতে মাথা চেপে ধরে বলল, আমার মন চুরি করে তুমি নিশ্চয় খুব আয়েশ করে ঘুমিয়ে আছো, কিন্তু আমার চোখের ঘুম যে কেড়ে নিয়েছ। এখনের দায়ভার কে নিবে? নিজেকে নিজে প্রশ্ন করেও উত্তর পায় না সার্জিস। সার্জিস কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে আবারও বিছানায় গা এলিয়ে দেয়া, কিন্তু চোখে ঘুম ধরা দিচ্ছে না দেখে সার্জিস কাগজ, কলম, পেন্সিল, রং, তুলির সাহায্য তার মায়াবী ভীতু মুখটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। কি হালিমা বেগম সিজদাকে শহরের সবচেয়ে বড় বিউটিশিয়ান অতসী মণ্ডলের কাছে নিয়ে এসেছেন। অতসী মণ্ডলের হাতের জাদুর কথা অনেক শুনেছে হালিমা বেগম, তাই তো তিনি সিজদাকে তার পার্লারে নিয়ে এসেছেন। তিনি সিজদাকে খুব সুন্দর একটা লুক দিয়েছেন। সিজদার থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। সিজদার সাজ কমপ্লিট হলে তারা পার্লার থেকে বের হতেই হালিমা বেগমের ফোন বেজে ওঠে। হালিমা বেগম কল রিসিভ করে হ্যালো হ্যালো করতে থাকেন, কিন্তু কথা বুঝতে না পেরে একটু দূরে সরে যান। ঠিক তখনই সিজদার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়। সিজদা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে সিজদাকে গাড়ির ভেতর নিয়ে গিয়ে নাকে রুমাল চেপে ধরা হয়, যার দরুন সিজদার মাথায় চক্কর দিতে শুরু করে। চোখের সামনে সবটা ঝাপসা দেখতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিজদা সেন্সলেস হয়ে যায়। চোখে মুখে পানির ছিটা পেতেই টিপটিপ করে চোখ মেলে তাকায় সিজদা, কিন্তু চোখ খুলে বুঝে উঠতে পারে না সে কোথায় রয়েছে। মাথাটা এখনো ভার হয়ে আছে তার। সে কিছুক্ষণ পুরো রুমে চোখ বুলিয়ে নেয়া, পরে বুঝতে পারে সে কাজী অফিসে রয়েছে। কিন্তু এটা বুঝতে পারে না যে যেখানে তাদের বাড়িতেই ঘটা করে বিয়ের আয়োজন করা হয়েছে, সেখানে তাকে জোরপূর্বক কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে কেন? আর কে বা কারা তাকে তুলে নিয়ে এসেছে? সিজদা ভাবতে পারছে না কিছু। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সিজদা আশেপাশে তাকিয়ে দেখে কোনো লোকজন নেই। পুরো অফিস একদম ফাঁকা। সে আর এক মুহূর্ত বিলম্ব করে না। সিজদা কাজী অফিস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখনই একজন পুরুষ এসে তার সামনে দাঁড়ায়। মানুষটাকে দেখে সিজদার চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। সিজদা মানুষটাকে ভালো করে পরখ না করেই করল, আপনি এখানে?